আচ্ছা, সবাই খেয়াল করো, বোরের পরমাণু মডেলের আলোচনাটা আমরা ডাইরেক্ট শুরু করি। এখানে খেয়াল করো যে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি ছিল। এই ত্রুটির মধ্যে আরো কিছু ত্রুটি আছে, যে বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেয়া নাই, উপকক্ষপথের আকার, উপকক্ষ শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয়া নাই, অরবিটাল সম্পর্কে ধারণা দেয়া নাই, জিম্যান ইফেক্ট, স্টার ইফেক্ট, এগুলো সম্পর্কে কোনো এগুলোর কোনো ব্যাখ্যা এখানে পাওয়া যায় না। এগুলো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে আমরা লিখতে পারি, সমস্যা নেই। বোরের পরমাণু মডেল কিছু কিছু সীমাবদ্ধতাকে দূর করতে পারে। যেমন 1913 সালে নিলস বোর কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে একটি মডেল প্রদান করেন। এখন প্রথমে আসলে আলোচনা করা দরকার কোয়ান্টাম তত্ত্বটা কি। এটা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বকীয় তত্ত্বের পর আলোর ক্ষেত্রে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আসছে। ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব, কিন্তু ম্যাক্স প্লাঙ্কের হচ্ছে আলোর কোয়ান্টাম তত্ত্ব। তাহলে এই কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে আমরা পরে একটু আলোচনা করব। তো এখানে আলোর কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে একটি মডেল প্রদান করেন। এই মডেলকেই বোর পরমাণু মডেল বলা হয়। এই মডেল তিনটা স্বীকার্যগুলো তোমরা সবাই মোটামুটি জানো। স্বীকার্যগুলো হচ্ছে, একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত ধারণা, পরমাণুর শক্তি স্তর সম্পর্কে ধারণা। খেয়াল করো, এর আগে বোর পরমাণু মডেলে কিন্তু শক্তি স্তর সম্পর্কে ধারণা দেওয়া ছিল না। ওখানে বৃত্তাকার পথের কথা বলা হচ্ছে, কিন্তু বৃত্তাকার পথগুলোই যে এক একটা শক্তি স্তর এ সম্পর্কে ধারণা দেওয়া ছিল। তাহলে এখানে নিউক্লিয়াসের চারপাশে কি বৃত্তাকার শক্তি স্তর। তাহলে এই সম্পর্কে বোর পরমাণু মডেলে কোনো ধারণা দেওয়া হয়নি, রাদারফোর্ডের পরমাণু মডেলে ধারণা দেওয়া হয়নি। তাহলে এই বোর পরমাণু মডেলে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো আবর্তন করে। এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে কি বলা হয়? প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর, প্রধান কথাটা মানে কি? অপ্রধানও আছে, উপশক্তি স্তর আছে। এই শক্তি স্তরে ইলেকট্রন গুলো ঘূর্ণনের সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তাহলে যদি কোনো পরমাণুর ইলেকট্রন মনে করো প্রথম কক্ষপথেই ঘুরতে চায়, তাহলে সবসময় মাথায় রাখবা প্রথম কক্ষপথের ইলেকট্রন কিন্তু আর নিচে আসতে পারে না, কারণ নিচের কোনো শক্তি স্তর নাই। আর পরমাণুর ইলেকট্রন গুলো শুধু শক্তি স্তরেই থাকতে পারে, শক্তি স্তর ছাড়া পরমাণুতে ইলেকট্রন গুলো থাকতে পারে না। তাহলে নিচের দিকে তাহলে শক্তি বিকিরণ করে আর নিউক্লিয়াসে আসতে পারবে না। আর ইলেকট্রন শক্তি শোষণ করে কি উপরের শক্তি স্তরে যেতে পারে, আবার উপরের শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে কি নিচের শক্তি স্তরে আসতে পারে। এই বিষয়টা মাথায় রাখবা। পরমাণুর যুজুনি স্তরের ইলেকট্রনেই শুধু শক্তি শোষণ বিকিরণ করতে পারে। যুজুনি স্তরের ইলেকট্রন প্রথমে শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরগুলোতে যাবে, তারপর শক্তি বিকিরণ করে নিচের শক্তি স্তরে আসতে পারে। তবে যুজুনি স্তরের নিচে কখনোই ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিচে আসতে পারে না, এটা মাথায় রাখবা। আর যদি কোনো পরমাণুর ইলেকট্রন একটা শক্তি স্তরেই থাকে, ওই শক্তি স্তরেই ঘুরতেইছে, তাহলে এই শক্তি স্তরে থাকাকালীন সময়ে সে শক্তি শোষণ বিকিরণ করবে না। যদি শক্তি শোষণ করে তাহলে ওই শক্তি স্তরে আর থাকতে পারবে না, উপরের শক্তি স্তরে যাবে। আর যদি শক্তি বিকিরণ করে উপরের শক্তি স্তর থেকে নিচে আসবে। তার মানে কোনো শক্তি স্তরে ইলেকট্রন থাকাকালীন সময়ে কোনো শক্তি শোষণ বিকিরণ করে না। শক্তি শোষণ বিকিরণ করে তারা কি করে? এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়। আচ্ছা, প্রধান শক্তি স্তরকে এখানে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান কি হতে পারে? 1 2 3 4 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা, 4 5 ইত্যাদি এন সংখ্যক। মাথায় রাখো, যে কোনো পরমাণুতে অসংখ্য শক্তি স্তর থাকে। যে যদি বলা হয় হাইড্রোজেন পরমাণুতে কয়টি শক্তি স্তর আছে? ইমরান বলো, কয়টা শক্তি স্তর আছে? ইমরান, কয়টা শক্তি স্তর আছে আরেকবার বলো। একটা স্যার। একটা না, আমি তো বললাম যে কোনো পরমাণুতে অসংখ্য শক্তি স্তর আছে। তাহলে হাইড্রোজেনে যদি একটা শক্তি স্তর থাকে, তাহলে
শক্তি শোষণ করে উপরে শক্তি স্তরে যাবে কি? প্রত্যেক পরমাণুতে অসংখ্য শক্তি স্তর আছে, এর মধ্যে হাইড্রোজেনের ইলেকট্রনটা শুধু 1 নং শক্তি স্তরে সাধারণ অবস্থায় থাকে, 1s1 এভাবে ইলেকট্রন বিন্যাস করছো তোমরা। তার মানে হাইড্রোজেনের ইলেকট্রনটা 1 নং শক্তি স্তরে থাকে, 2 নং শক্তি স্তর 3, 4, 5 এগুলো কি আছে? ফাঁকা। কোন পরমাণুতে কতটি শক্তি স্তর আছে সর্বোচ্চ এটা আমাদের অজানা, যে এটা অসংখ্য, n সংখ্যক। আচ্ছা, মিউট অফ করো ইমরান, মিউট অফ করো। ওকে, আচ্ছা এখন বুঝো 1 নং শক্তি স্তরের আরেকটার নাম হচ্ছে কে শেল, শেল হিসেবে এদেরকে বলা হয়। 2 নং শক্তি স্তরের নাম এল শেল। তাহলে এই 1, 2, 3 এগুলো হচ্ছে শক্তি স্তরের নাম্বার, শক্তি স্তর সংখ্যা, নাম্বার। কততম শক্তি স্তর? প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরকে ইংরেজি বর্ণমালা কে দ্বারা, ক্যাপিটাল কে, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এন, এম এন ও পি কিউ ইত্যাদি কি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা যেতে পারে। ওকে, আমরা এখন খেয়াল করো, তাহলে এটা বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুর নিউক্লিয়াসে থাকবে কি? প্রোটন। একটা বিষয় মাথায় রাখো, নিউট্রন কিন্তু 1932 সালে আবিষ্কার করা হয়। বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন 1932 সালে। তার মানে বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেলের ধারণার সময় নিউট্রনের ধারণাই ছিল না। পরবর্তীতে নিউট্রনের ধারণা আসার পর আমরা এই পরমাণুর গঠনে প্রোটনের সাথে নিউক্লিয়াসে নিউট্রনকে অন্তর্ভুক্ত করছি। ওকে, খেয়াল করো, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন। নিউট্রন গুলো প্রসম আর প্রোটন গুলো ধনাত্মক চার্জযুক্ত। আর নিউক্লিয়াসের বাইরে কতগুলো বৃত্তাকার অনুমোদিত শক্তি স্তর, এগুলোতে কি থাকে? ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। আচ্ছা, এখন দেখো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে এই পাশে তো কি আর কোনো শক্তি স্তর নাই, তাহলে এই ইলেকট্রন শক্তি বিকিরণ করে কিন্তু আর ভিতরে যেতে পারবে না। আচ্ছা, শুধুমাত্র এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে ইলেকট্রন গমন করতে পারে, অথবা পরমাণু থেকে বের হয়ে যেতে পারে, কিন্তু শক্তি স্তর থেকে নিউক্লিয়াসে কখনো পতিত হবে না, কারণ নিউক্লিয়াসের চারপাশে একটা বাধা আছে, নিউক্লিয় বলের বাধা আছে। এটা আমরা পরে পড়বা, তোমরা যদি নিউক্লিয়ার কেমিস্ট্রি বা নিউক্লিয়ার ফিজিক্স কেউ পড়ো তখন এগুলা জানতে পারবা। আচ্ছা, তাহলে এগুলা হচ্ছে শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তর হচ্ছে কি? কে, তারপরে শক্তি স্তর হচ্ছে এল, বা এটা 1 নং শক্তি স্তর, এটা 2 নং শক্তি স্তর। এইখানে দেখো এন এর মান দ্বারা শক্তি স্তরের আকার কিন্তু নির্ধারিত হয়। যে শক্তি স্তর নিউক্লিয়াসের যত কাছে তার আকার তত ছোট। তাহলে এই বোরের পরমাণু মডেলে শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয়া আছে। তাহলে নিউক্লিয়াসের পাশের শক্তি স্তরটা সবচেয়ে ছোট, তার থেকে একটু দূরের শক্তি স্তরটার আকার আর একটু বড়। তাহলে এন এর মান যত বড় হবে শক্তি স্তরের আকার তত বাড়বে। আচ্ছা, এখন দেখো এখানে একটা বিষয়, তাহলে প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শক্তি স্তর, তাহলে কে শেল, এম শেল, এল শেল, এম শেল, এন শেল ইত্যাদি, নিউক্লিয়াস পজিটিভলি চার্জ। এখন আসো প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি যেটা থাকবে, ইলেকট্রনের শক্তি প্রথম শক্তি স্তরের জন্য যদি আমরা কি E1 ধরি, তাহলে তারপরে শক্তি স্তরের শক্তি কি হবে? E2। তারপরে শক্তি স্তরের শক্তি হবে কি? E3। আর তারপরে শক্তি স্তরের শক্তি হবে E4। এগুলো তোমরা জানোই। এখন তোমরা কেউ একজন বলো তো, এই কোন শক্তি স্তরের ইলেকট্রনের শক্তির মান এই চারটার মধ্যে বেশি হবে? সালেহীন বলো। কে শেল। প্রথম শক্তি স্তর জি। শক্তির মান বেশি না, রং। উপরের দিকে যত এন এর মান যতই বাড়বে ইলেকট্রনের শক্তির মান তত বাড়তে থাকবে। অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি সবচেয়ে কম,
তারপরে শক্তি স্তরে একটু বেশি, তারপরে শক্তি স্তরে আরো বেশি, তারপরে শক্তি স্তরে আরো বেশি। তাহলে এই যে ধারণাটা দেখো, একটু আগে বললাম ইলেকট্রন শক্তি শোষণ করে উপরে শক্তি স্তরে যায়। তাহলে এখানকার শক্তি যদি কম হয় তাহলে শোষণ করার পর তো শক্তি কি বাড়বে না কমবে? চলেন, শক্তি স্যার। শক্তি বাড়বে। তাহলে নিচের শক্তি স্তর থেকে শক্তি শোষণ করে যেহেতু উপরের শক্তি স্তরে যায়, তাহলে যত উপরে যাবে ইলেকট্রনের শক্তির মান তত বাড়বে। গুহ বাড়বে। গুহ স্যারের বইয়ে এইটা একটা রং ইনফরমেশন দেয়া আছে যে উপরের দিকে যতই যায় ইলেকট্রনের শক্তির মান তত কমে। এটা কিন্তু রং ইনফরমেশন, এটা মাথায় রাখবা। এটা কোনো জি, কারণে স্যার। হতে পারে স্যারের, মানে এটা স্যারকে আমি ইয়া করতেছি না, কোনো কারণে এই রং ইনফরমেশনটা আসছে আর কি। ওকে, জি, স্যার। আচ্ছা, এক্ষেত্রে খেয়াল করো যে উপরের দিকে যতই যাবে শক্তি স্তরে শক্তির মান বাড়বে। তার মানে E1 এর শক্তির মানটা সবচেয়ে কম। তাহলে E1 লেস দেন কি হবে? E2। E2, তাহলে লেস দেন কি হবে? E3। E3। ওকে, তাহলে এরকম চলতে থাকবে। ওকে, আর এখানে একটা ইনফরমেশন দেই, প্রথম দুই শক্তি স্তরে শক্তির পার্থক্য সবচেয়ে বেশি। উপরের দিকে যতই যাবে দুই শক্তি স্তরে শক্তির পার্থক্য তত কমতে থাকবে। সালেহিন মিট অফ করে। ঠিক আছে। উপরের দিকে যতই যাবে দুই শক্তি স্তরে শক্তির পার্থক্য কমতে থাকবে। মনে করো এটা হচ্ছে, শোনো আমি জাস্ট বোঝানোর জন্য এটা দিচ্ছি এখন, পরে আবার এটার ধারণাটা ক্লিয়ার করব। এটা মনে করো 10, এটা হচ্ছে ধরো কি 30, এটা হচ্ছে কি 45, এটা মনে করো হচ্ছে কি 57। তাহলে উপরের দিকে গেলে শক্তির মান কি বাড়তেছে, শক্তির মান বাড়তেছে। তাহলে শক্তির মান যেহেতু বাড়বে, তাহলে এই দুই শক্তি স্তরে শক্তির পার্থক্য কত? তাহলে প্রথম দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য হচ্ছে 20, তারপরে দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য হচ্ছে 15, তারপরে দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য হচ্ছে কত? 12। তাহলে যতই উপরের দিকে যাচ্ছি কাছাকাছি দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য তত কমতে থাকে। এই বিষয়টা কি সবাই বুঝছো? জি, স্যার। ওকে, জি স্যার। তাহলে এখন আসো, তোমাদের রোজশী, শুক্লা, অন্যান্য যারা আছো তাদের কোনো সাউন্ড নাই, মাঝে মাঝে রেসপন্স করবা। হুম, বুঝছি স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা ওকে, তারপরে একটু জি স্যার। রেসপন্স করলে বোঝা যাবে যে তোমরা ঘুমাচ্ছ না। জি স্যার। আচ্ছা ওকে, স্যার চেক করে নেন সবাইকে একবার। আচ্ছা বুঝছি, জিজ্ঞেস করবো মাঝে মাঝে জিজ্ঞেস করবো এখন। আচ্ছা খেয়াল করো, জি স্যার। ওকে, সাদিয়া আসো, মাইশা আসো, সবাই আসো, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে এরকম হবে যে উপরের শক্তি স্তরটা আগে লিখবো আমরা, তারপর নিচের শক্তি স্তর। তার মানে E2 মাইনাস E1, এটা হচ্ছে প্রথম দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য। তাহলে এই প্রথম দুই শক্তি স্তরের শক্তির পার্থক্যের মান সবচেয়ে বেশি, গ্রেটার দেন কি হবে? E3 মাইনাস E2। অর্থাৎ যতই উপরের দিকে যাবে ততই দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য কমতে থাকবে। তার মানে এই E2 মাইনাস E1 হচ্ছে এর শক্তির পার্থক্য অন্য যে কোনো দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য, কাছাকাছি দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য অপেক্ষা বেশি সব সময়। তাহলে এটা গ্রেটার দেন কি হবে? E4 মাইনাস E3, এরকম চলতেই থাকবে। তাহলে উপরের দিকে যতই যাবে দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য কমতে থাকবে। ওকে, এই বিষয়টা বুঝছো সবাই? এখন আমি জি, আসি স্যার। যে জি স্যার। দ্বিতীয় ধারণা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। স্যার। শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট। তাহলে প্রত্যেকটা স্যার। স্তরে, হ্যাঁ বলো। স্যার দেখা যাচ্ছে না ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। এখন কি দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাওয়ার তো কথা। এখন দেখো, দেখা যাচ্ছে কিনা? জি স্যার। ওকে, তাহলে এখন খেয়াল করো ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা, যে প্রত্যেকটা শক্তি স্তরে আলাদা কৌণিক ভরবেগ থাকবে। 1 নং শক্তি স্তরের কৌণিক ভরবেগের মান সবচেয়ে কম,
2 নং শক্তি স্তরের কৌণিক ভরবেগের মান আরেকটু বেশি, 3 নং শক্তি স্তরের কৌণিক ভরবেগের মান আরেকটু বেশি। তাহলে উপরের দিকে যতই যাবে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান তত বাড়বে, কারণ বেগটা বাড়ে। ভর না বাড়লেও বেগটা বাড়ে, ব্যাসার্ধটা বাড়ে। তাহলে বেগ আর ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে কৌণিক ভরবেগের মান বাড়ে। কৌণিক ভরবেগ হচ্ছে কোনো কক্ষপথের কৌণিক ভরবেগ এল, কৌণিক ভরবেগ এল সমান সমান হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই কি টোয়াইস পাই। কোন কক্ষপথের, যে কোনো কক্ষপথের হতে পারে। এনটা হচ্ছে এখানে কক্ষপথ সংখ্যা, তার মানে এইচ বাই টোয়াইস পাই কে, এইচ বাই টোয়াইস পাই। এটাকে যদি আমরা কি করি, কক্ষপথের সংখ্যা দ্বারা গুণ করি, এইচ বাই টোয়াইস পাই, তাহলে ওই কক্ষপথের কৌণিক ভরবেগ পাবো। তাহলে 1 নং কক্ষপথে কৌণিক ভরবেগের মান ওই এইচ বাই টোয়াইস পাই, কারণ এখানে এন এর মান হচ্ছে কি 1। 2 নং কক্ষপথে কি হবে, টোয়াইস এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাহলে এখানে যদি আমরা কি 2 ক্যান্সেল করি, শুধু পাবো কি এইচ বাই পাই। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটাতে আমরা পরে আসতেছি। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান আছে 6.626, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এটা মানটা পরেই দেয়া আছে, একক হচ্ছে জুল সেকেন্ড, জুল সেকেন্ড। আচ্ছা, এখন আসো, তাহলে 1 নং কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হচ্ছে এইচ বাই টোয়াইস পাই, 2 নং কক্ষপথে হচ্ছে এইচ বাই পাই, 3 নং কক্ষপথে কি হবে 3h ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাহলে 4 নং কক্ষপথে কি হবে 4h ডিভাইডেড বাই পাই, কাটাকাটি করলে হবে টোয়াইস h ডিভাইডেড বাই পাই। তাহলে এভাবে যতই উপরের শক্তি স্তরে যাবে কৌণিক ভরবেগের মান তত বাড়তে থাকবে। ওকে, আচ্ছা, এখন একটা বিষয় আসো, যে এই কৌণিক ভরবেগের মানটা কি কি বললাম, যে কোন নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট, ভিন্ন ভিন্ন কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান ভিন্ন ভিন্ন, এবং এই মানটা হচ্ছে এইচ বাই টোয়াইস পাই, এইচ বাই টোয়াইস পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। পূর্ণ সংখ্যার গুণিতক, পূর্ণ সংখ্যাটা হচ্ছে সাধারণভাবে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি। এন এর মান হচ্ছে কি হতে পারে 1, 2, 3, 4 ইত্যাদি, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে কৌণিক ভরবেগকে আমরা এম ভি আর দ্বারা প্রকাশ করতে পারি। এমনি সাধারণ রৈখিক সরল পথে যদি কোনো বস্তু চলমান থাকে, একটা বস্তুর ভর যদি এম হয় এবং তার বেগ যদি ভি হয়, তার রৈখিক ভর হচ্ছে কি এম ভি। তাহলে রৈখিক ভরবেগ হচ্ছে এম ভি, এটা পি দ্বারা প্রকাশ করা হয়। রৈখিক ভরবেগ হচ্ছে এম ভি। কিন্তু যদি বৃত্তাকার পথে একটা বস্তু ঘূর্ণায়মান থাকে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করলে এল সমান সমান হচ্ছে আর ইন্টু পি, এল ইকুয়াল আর ইন্টু পি। এখানে আরটা হচ্ছে কি ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর পি হচ্ছে রৈখিক ভরবেগ। তার মানে রৈখিক ভরবেগকে বৃত্তাকার পথের ব্যাসার্ধ দ্বারা গুণ করলে কৌণিক ভরবেগ পাওয়া যায়। এজন্য কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর সাধারণভাবে। রৈখিক ভরবেগ হচ্ছে এম ভি, এটার সাথে যদি আর কে গুণ করি তাহলে কি পাবো কৌণিক ভরবেগ এম ভি আর। তাহলে এম ভি আর ইকুয়াল কি এন এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই, এন এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। ওকে, তাহলে আমরা সাধারণভাবে এই এম ভি আর এর জায়গায় ফিজিক্সে তোমরা দেখবা এল দ্বারা পড়বা। তাহলে এল সমান সমান হচ্ছে আসলে এম ভি আর। তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর এর সাথে আমরা যদি রৈখিক ভরবেগকে গুণ করি তাহলে কৌণিক ভরবেগ এল পাবো। আর এটার মানটা কোন নির্দিষ্ট শক্তি স্তরের জন্য কি হবে এইচ বাই টোয়াইস পাই এবং কি ওই কক্ষপথের সংখ্যাটার গুণিতক। যদি 4 নং কক্ষপথে হয় তাহলে এখানে 4 এন এর জায়গায়,
তাহলে 4h ডিভাইডেড বাই 2h, এটা মনে হয় সবাই বুঝছো। জি স্যার। জি স্যার। একটু দাঁড়াও, আমি জি স্যার। জি স্যার। ওই স্টুডেন্টরা হচ্ছে একটু সমস্যা করতেছে, ওদেরকে একটু মেসেজ দিই। স্যার দেখা যাচ্ছে না আপনাকে? হ্যাঁ এখন যাবে, আমি হচ্ছে শেয়ারিং করছি। আচ্ছা খেয়াল করো, কৌণিক ভরবেগের বিষয়টা কি বুঝছো সবাই? যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরের মান কিন্তু মুখস্থ করবা, ওই 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, কেজি এককটাও ভালো হয়ে জানবা। এখানে ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে শক্তি স্তরের ব্যাসার্ধ, যে শক্তি স্তরে ইলেকট্রন থাকবে তার ব্যাসার্ধ। এন হচ্ছে প্রধান শক্তি স্তরের ক্রমটা, 1 2 3 4 ইত্যাদি। আর এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা এসআই এককে, এসআই সিস্টেমে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান, এটা মাথায় রাখো। নেক্সট দিন আমরা এটা সম্পর্কে আরো ডিটেলস জানবো। আচ্ছা, চলন গতির ক্ষেত্রে আমরা দেখেছি এম ভরের কোনো বস্তুর বেগ যদি ভি হয় তাহলে তার ভরবেগ, রৈখিক ভরবেগ হয় পি সমান এমভি। এটা একটা গুরুত্বপূর্ণ রাশি। ঘূর্ণন গতির ক্ষেত্রে ভরবেগ অনুরূপ রাশি হচ্ছে কৌণিক ভরবেগ। যদি বস্তু বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার ক্ষেত্রে হবে কি কৌণিক ভরবেগ। কোন বিন্দুর সাপেক্ষে ভরবেগের ভ্রামকেই হচ্ছে কণাটির কৌণিক ভরবেগ। ভ্রামক বিষয়টা এগুলো ফিজিক্সে তোমরা একটু ভালো করে দেখে নিবা, আমি তারপরে একটু যতটা পারি এখানে সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। এখানে এই চিত্রটা খেয়াল করো, যে অক্ষের সাপেক্ষে কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, ধরো এখানে এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে একটা বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরতেছে, এটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন ঘুরতেছে বৃত্তাকার পথে। আচ্ছা এই দিক দিয়ে ঘুরতেছে, ঘুরতেছে। আচ্ছা খেয়াল করো, এটা হচ্ছে তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর। তাহলে এই ইলেকট্রনটা যদি সরল পথে চলতো তাহলে তার রৈখিক ভরবেগ হইতো এমভি, রৈখিক ভরবেগ পি, রৈখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান সমান হচ্ছে কি এমভি। আর বৃত্তাকার পথে ঘুরলে এক্সিসের সাপেক্ষে একটা নির্দিষ্ট দিক, এই কৌণিক ভরবেগের এটা কি একটা রাশি, ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি, এর মান এবং দিক দুটাই আছে। তাহলে ওই অক্ষের দিকের সাপেক্ষে এটা একটা কি ভ্রামক লাভ করে, এই ভ্রামকটাই হচ্ছে কৌণিক ভরবেগ। আর রৈখিক ভরবেগের সাথে বৃত্তাকার পথের ব্যাসার্ধ গুণ করলে ওই কৌণিক ভরবেগটা পাওয়া যায়। এটা তোমরা পরে ভিডিওটা আবার দেখবা, ওই কথাগুলোই বোঝার চেষ্টা করবা। আচ্ছা এখানে একটা বিষয় দেখো, যে এই যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করতেছে, এটার চিত্রটার মূল বিষয় হচ্ছে যে প্রত্যেক বিন্দুতে, এই বৃত্তাকার পথের প্রত্যেক বিন্দুতেই কি হবে, ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান সমান, এবং প্রত্যেক বিন্দুতেই ইলেকট্রনের রৈখিক ভরবেগের মানও সমান। কোন একটা নির্দিষ্ট বিন্দুতে ইলেকট্রনের ভর মনে করো এন, এবং ওই বিন্দুতে ইলেকট্রন যেটা অবস্থানকালীন তার বেগ হচ্ছে ভি, তাহলে ওই বিন্দুতে তার রৈখিক ভরবেগটা হচ্ছে এমভি। আর রৈখিক ভরবেগ এমভি এর সাথে যদি আমরা এই ব্যাসার্ধটাকে গুণ করি তাহলেই পাবো কি কৌণিক ভরবেগ। তো এখানে খেয়াল করো, কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ ভেক্টর, তাহলে ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে এখানে কি আর, ব্যাসার্ধ ভেক্টর আর, এবং ভরবেগের ভেক্টর হচ্ছে কি ভি পি, রৈখিক ভরবেগের ভেক্টর হচ্ছে পি। এর গুণফলকে ওই বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ বা এঙ্গুলার মোমেন্টাম বলে।
অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, তাহলে এটাও একটা ভেক্টর রাশি। তাহলে এল সমান সমান হচ্ছে আর গুণন পি। তাহলে এটা যে অক্ষের সাপেক্ষে বৃত্তাকার পথে আবর্তন করে সেই অক্ষের দিকের সাপেক্ষে এই ভ্রামকটার মান হবে এল, এবং এল সমান সমান হবে আর গুণন পি। আমার মনে হয় এটা পড়ে নিলেই পারবা। এখন দেখো 2 নম্বর বোর পরমাণু মডেলের প্রথম ধারণা হচ্ছে শক্তি স্তরের ধারণা, দ্বিতীয় ধারণা হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা, আর তৃতীয় ধারণা হচ্ছে শক্তির শোষণ বিকিরণ বা বর্ণালীর ধারণা। শক্তির শোষণ বিকিরণ বা বর্ণালীর ধারণা। তাহলে বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে ঘূর্ণমান থাকার সময় কোনো শক্তি শোষণ বিকিরণ করে না। কোনো শক্তি স্তরে যখন ঘূর্ণায়মান থাকে তখন শক্তি শোষণ বিকিরণ করে না। কিন্তু ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি শোষণ বিকিরণ করে। এক্ষেত্রে ইলেকট্রন যদি নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে স্থানান্তরিত হয় তবে শক্তির শোষণ ঘটবে, আর উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে নেমে আসে তখন শক্তির বিকিরণ ঘটবে। আর কোন পরমাণু থেকে বর্ণালী সৃষ্টি হওয়ার পিছনে মূল কারণ এই শক্তির শোষণ বিকিরণ। ইলেকট্রনের শক্তির শোষণ বিকিরণের ফলেই বর্ণালী সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে আর এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাওয়ার বিষয়টাকে বলা হয় কোয়ান্টাম জাম্প বা কোয়ান্টাম লম্ফ বা ঝাঁপ দেয়া, যেটা আমরা বলি। আচ্ছা, বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যে বোর পরমাণু মডেল যেসব পরমাণু বা আয়নে, যেসব পরমাণু মানে কি হাইড্রোজেন পরমাণু, এটাতে একটি ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেন পরমাণু, হিলিয়াম 1+ আয়ন, একটা আয়ন, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করার পর এটাতে একটা ইলেকট্রন থাকবে। লিথিয়াম 2+ আয়ন, লিথিয়ামের ইলেকট্রন থাকে তো তিনটার মধ্যে যদি দুইটা চলে যায় তাহলে লিথিয়াম 2+ আয়ন পাওয়া যায়। তাহলে এগুলোতে সবগুলোতে একটা ইলেকট্রন আছে। শুধু এদের বর্ণালী বোর পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায়, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। আরেকটা আছে কি, যে এই পরমাণু মডেলের সাহায্যে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাওয়ার সময় বর্ণালীতে একটি করে রেখা তৈরি হওয়ার কথা। বর্ণালী রেখা এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে ইলেকট্রনের স্থানান্তরের ফলে একটি বর্ণালী রেখা তৈরি হওয়ার কথা, কিন্তু বাস্তবে উচ্চ শক্তি সম্পন্ন বর্ণালী মাপক যন্ত্রের সাহায্যে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা আবার একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত। তাহলে পারমাণবিক বর্ণালী রেখার এই সূক্ষ্ম বিভক্তির কারণ, তাহলে একটা বর্ণালী রেখা পাওয়ার কথা, কিন্তু দেখা যায় ওখানে একটা বর্ণালী রেখা না হয় এটা কি অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমন্বয়ে গঠিত। তাহলে এই সূক্ষ্ম রেখায় বিভক্তির কারণ কি, এটা বোর পরমাণু মডেলের সাহায্যে পাওয়া যায় না। বিজ্ঞানী জিম্যান পরবর্তীতে এই বর্ণালীর সূক্ষ্ম রেখায় বিভক্তির কারণ ব্যাখ্যা করেন, যার কারণে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর সূক্ষ্ম রেখার বিভক্তি হয়। এ কারণে এই প্রভাবটাকে বলা হয় জিম্যান প্রভাব বা জিম্যান ফলাফল, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে বর্ণালীর সূক্ষ্ম গঠন সম্পর্কে বোরের পরমাণু মডেলে কোনো ধারণা পাওয়া যায় না। আরেকটা বিষয় হচ্ছে, এই পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রন গুলো শুধু বৃত্তাকার কক্ষপথে ঘোরে, কিন্তু পরে প্রমাণিত হয় ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথ নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে। মানে পরমাণুতে শুধু শক্তি স্তর না, শক্তি স্তর গুলোর ভিতরে আবার উপশক্তি স্তর আছে। এই উপশক্তি স্তরের ধারণা সম্পর্কে বোর পরমাণু মডেলে কিছু বলা নাই। আর এই মডেল আপেক্ষিকতার তথ্য মেনে চলে না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সাথে এটা সাংঘর্ষিক। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি, স্টার্ক প্রভাব কি, এটা এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই যে এই মডেলের সাহায্যে জিম্যান প্রভাব, স্টার্ক প্রভাব বর্ণনা করা যায় না। তাহলে এগুলোই হচ্ছে এই পরমাণু মডেলের কি সীমাবদ্ধতা। এগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবা, যে জায়গাগুলোতে সমস্যা থাকবে আমরা নেক্সট স্যার ক্লাসে জিম্যান আর স্টার্ক ফলাফল কি? হ্যাঁ স্যার জিম্যান আর স্টার্ক ফলাফল
এটা তো বললাম নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে স্যার। তাহলে এখন দেখো, তাহলে এই বিষয়গুলো প্রশ্নগুলো হচ্ছে তোমরা একটু কি সংক্ষেপে লিখে দেখো। এই প্রশ্নগুলো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এই যে 2 নম্বর প্রশ্ন, সীমাবদ্ধতা গুলো জাস্ট একটা কাগজের মধ্যে লিখে মেসেঞ্জারে মেসেজ করবা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাও লিখে তোমরা মেসেঞ্জারে ছবিটা তুলে পাঠাবা। এই দুটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আজকের। এটা সবাই করবা যারা আছো গ্রুপে। তো আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে Okay, sir. তোমাদের আরেকটা হোমওয়ার্ক। রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক উপযোগী, এটা কিন্তু তোমাদের উচ্চতর দক্ষতার কোশ্চেন হিসাবে ঘতে আসে। কিসে আসে? জি স্যার। ঘতে কোনটি অধিক উপযোগী। তাহলে 3টা প্রশ্ন থাকলো, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, আর রাদারফোর্ডের পরমাণু মডেল বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক উপযোগী। একই, এগুলো রিলেটেড। তাহলে মোটামুটি এই প্রশ্নটার অ্যান্সার করলে ওই দুটো হয়ে যাবে। ওই জি স্যার। সীমাবদ্ধতা আর উপযোগিতা আলোচনা করলে কোনটি অধিক উপযোগী এটা আমরা কি পেয়ে যাব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো সেটা আমি মেসেঞ্জারে জানাই দেবো। আর হোমওয়ার্ক গুলো অবশ্যই মেসেজ করে